আমাদের কি সরাতে হবে, যে ফ্যাসিস্ট ব্যবস্থা সরাতে হবে, এই বিষয়ে আমরা কোনো লিখিত দলিল দিয়েছি এমন নয়। নানা দলিল, নানা আন্দোলন, নানা আত্মত্যাগের মধ্য দিয়ে একটা ঐক্য তৈরি হয়েছিল, যার চূড়ান্ত ফলাফল হচ্ছে বিগত সরকারের পতন। কিন্তু তার জায়গায় নতুন কোন সরকার গড়ে উঠবে, সেই অন্তর্বর্তীকালে আমরা এখন একটা অন্তর্বর্তী সরকারের মধ্যেই আছি। এখন প্রশ্ন হচ্ছে সংস্কার। এখন সংস্কার নিয়ে আমাদের একটা সকলেই একমত হবেন এমন কোন কর্মসূচি নেই। তাহলে আমরা বলি কমপক্ষে কত সংস্কার না হলে নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ আমরা সকলেই জানি গণতন্ত্রের মূল হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের শাসন প্রতিষ্ঠা করবেন। গণতান্ত্রিক শাসনের মূল বক্তব্য হচ্ছে যে জনগণ যারা শাসিত হচ্ছেন তারাও যেন আগামীকাল প্রয়োজন হলে শাসক হতে পারেন। যে কোনো কারণে যদি নির্বাচন ব্যবস্থাকে রুদ্ধ করা হয়, বন্ধ করা হয়, প্রতিহত করা হয়, তখন জনগণ অভ্যুত্থানের মাধ্যমেই নিজেদের সার্বভৌমত্ব জাহির করে। এটা পৃথিবীর ইতিহাস থেকে আমরা শিক্ষা পেয়েছি। বাংলাদেশেও তাই হয়েছে, তার ব্যতিক্রম নয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ইতিহাসের প্রত্যেকটি ঘটনাই একবার নয়, কমপক্ষে দুবার ঘটে, কিন্তু হুবহু একইভাবে ঘটে না। এই জন্য আমরা গতবার যেভাবে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, আগামীবার সেভাবে নাও হতে পারে। আমি অতি সংক্ষেপে বলবো, দুটো বিষয়ে আমাদের ঐক্যমত হওয়া দরকার। সংস্কারের ক্ষেত্রটা যদি আমরা দুই তলা হিসেবে দেখি, একটা ঘরের যদি আপনি দুই তলা দেখেন, এখন যেটা সংস্কার হয়েছে উপরের তলার মধ্যে মনে করেন দুইটা রুম আছে, দুই কক্ষ আছে। একটা নাম হচ্ছে রাষ্ট্র, আর একটা নাম হচ্ছে জাতীয় সমাজ। আমাদের এখানে যা কিছু পরিবর্তনের কথা আমরা এখন বলছি, নির্বাচনের মাধ্যমে একটা গণপরিষদ নির্বাচিত হবে, তারা সংবিধান গ্রহণ করবেন অথবা পুরনো সংবিধান পরিমার্জন করবেন, সেইটা আমাদের ঐক্যমতের সাপেক্ষে হবে। এটা হচ্ছে প্রথম পরিবর্তন। দ্বিতীয়টা হচ্ছে এই সমাজকে তৈরি করার জন্য যে জনমত গড়ে উঠেছে, আমাদের স্কুল, কলেজ, আমাদের জাতীয় ধর্মীয় সংস্থা, আমাদের নানা প্রকারের প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন, বিজনেস অ্যাসোসিয়েশন, এফবিসিসিআই থেকে শুরু করে যত রকমের প্রতিষ্ঠান আছে, এইগুলিকে বলা যায় দ্বিতীয় কক্ষ। কিন্তু এই দুটোই কিন্তু উপরতলা। রাষ্ট্র এবং জনসমাজ, রাষ্ট্র এবং নানা প্রতিষ্ঠান, এটা হলো উপরতলা। কিন্তু নিচের তলা নিয়ে বেশি কথা আমরা এখনো পর্যন্ত বলছি না। শুধু ফজলুল হক সাহেব বলছিলেন, আমার পাশে যিনি আছেন, যে এই সমস্ত জিনিস যে ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, যেটাকে আমরা দেশের মূল অর্থনৈতিক ব্যবস্থা বা উৎপাদন ব্যবস্থা, সেইখানে স্থায়ী সংস্কার দরকার। কিন্তু সেই স্থায়ী সংস্কার যে কি সেটা বোঝার জন্য আমাদের আরো কিছু সংস্কার দরকার। যদি আমরা নগদ চাই যে আগামী সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, এটা হচ্ছে এক ধরনের সংস্কার। কিন্তু আমাদের কতগুলি প্রতিষ্ঠান আছে যেগুলি কখনোই নির্বাচনের আওতায় আসে না। একটা বড় প্রশ্ন হলো, আমাদের যে সর্বোচ্চ আদালত, বিচার ব্যবস্থা, সেইটা জনগণের দ্বারা নির্বাচিত হয় না। এটা আমরা বলি মেধার ভিত্তিতে আমরা নির্বাচন করে থাকি, ব্যবস্থা করে থাকি। যখন বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন আসে, না, বিচার বিভাগের যে স্বাধীনতার প্রশ্ন জরুরি, এ না হলে জনগণের স্বাধীনতা রক্ষিত হবে না। আইন যারা প্রণয়ন করেন, তারা যদি সংবিধান লঙ্ঘন করে আইন প্রণয়ন করেন, তা রোধ করার ক্ষমতা বিচার বিভাগে থাকবে। আপনাদের এখানে একটা পাদটিকারে বলি, মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদের প্রথম সংবিধান গ্রহণ করে, তখন সংবিধানের প্রণেতারা, যাদেরকে ইংরেজি ওরা বলে ফাউন্ডিং ফাদার্স, তারা কখনো এটা স্থির করে বলেন নাই যে সংবিধানের প্রশ্নে, ব্যাখ্যার প্রশ্নে দ্বিমত দেখা দিলে কে এই দ্বিমতের শেষ কথা বলবে। বেশ কিছুদিন পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি মার্শাল যাকে বলতেন, তিনি বলেন এই ব্যাপারে শেষ কথা বলবে বিচার বিভাগ। তাহলে বিচার বিভাগের এই যে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে, সেই বিচার বিভাগ কিন্তু সরাসরি প্রত্যক্ষভাবে নির্বাচিত নয়। আমাদের এই প্রশ্নগুলো এখন আলোচনার মধ্যে ওঠে নাই। আমরা শুধু বলছি বিচার বিভাগ এখন প্রশাসনের কর্তৃত্বে চলে আসে, ফলে জনগণের স্বাধীনতা রক্ষা করার যেটা শেষ গ্যারান্টি, সেটাও থাকে না। কিন্তু তর্কের খাতিরও যদি আপনি মনে করেন জনগণের স্বাধীনতা যদি বিচার বিভাগের স্বেচ্ছার উপরে নির্ভর করে, তখন তার প্রতিরোধ করবে কে? কুইনাইন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনাইন সারাবে কে? সংবিধানের প্রশ্নে মূল প্রশ্ন হচ্ছে এই দুটোই। একজন বিচার এবং নির্বাহী বিভাগের পরস্পরের সম্পর্ক কেমন হবে। যদি সমস্ত জিনিসটাই নির্বাচন ভিত্তিক হয়,
তাহলে আইনসভা বা গণপরিষদ সমস্ত ক্ষমতার ভিত্তি হবে, কারণ গণপরিষদ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, এবং গণপরিষদে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবেন তাদের প্রতিনিধিরা নির্বাহী বিভাগ গঠন করবেন, এটা আমরা জানি। কিন্তু বিচার বিভাগটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ রয়ে গেছে। এইটা আমরা যেই দিক থেকে নিয়ে থাকি না কেন, ব্রিটিশ ঐতিহ্য থেকে নিয়ে থাকি না অথবা আমেরিকানদের কাছ থেকে নিয়ে থাকি না কেন, সেখানে এক ধরনের বিচার বিভাগের স্বৈরতন্ত্র এখনো কিন্তু কায়েম মোকাম আছে। আছে কোথায়? সংবিধানে লেখা থাকুক আর না থাকুক, প্রথা হিসেবে আছে। যেমন বহু আগেই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে 1982 সনের দিকে যে বিচারপতিদেরকে মাই লর্ড সম্বোধন করা যাবে না, কিন্তু কই তারপরে তো মাই লর্ড সম্বোধন বন্ধ হয়নি। আমি একটা সুতরাং উদাহরণ দিচ্ছি, আমাদের ব্যবহারে থেকে বোঝা যায়। হ্যাঁ, বিচারপতিরা যে চাচ্ছে সেইটা বিচারপতিদেরকে বন্ধ করতে একমাত্র 5ই আগস্টের অভ্যুত্থান যারা করেছে তারাই পারে। কারণ শেখ হাসিনাকে যদি তাড়ানো যায়, বিচারপতিদেরকেও তাড়ানো যাবে। হ্যাঁ, তাহলে আমাদের কর্মসূচির প্রশ্ন আমি বলছি, আজকে আমি লম্বা বক্তৃতা করতে বসি নাই, আমাদের সময় অন্যদের কথা শুনবো। আমাদের সংস্কারের প্রশ্নে হাত দিতে হবে, সংস্কারের শুধু উপর তলায় নয়, নিচের তলায়ও। বিচারপতিদের ক্ষমতা কত থাকবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কত থাকবে, এগুলি সবই উপর তলার ব্যাপার। কিন্তু যে কথাটাকে একটু করে উচ্চারণ করলেন অলিগার্কি, এটা এরিস্টটলের আমল থেকে বলা হচ্ছে, দেশের শাসন যখন মুষ্টিমেয় লোক করে এবং তারা যদি ভালো হয়, তখন এরিস্টটলের ভাষায় তারা হচ্ছেন অ্যারিস্টোক্রেসি। তারা যখন অসৎ এবং দুর্নীতিপরায়ণ হন, ক্রনি হন, তখন তাদের বলে অলিগার্কি, মানে কয়েকজন লোক করে। এটা সত্য যে কোনো একজন লোকের পক্ষে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এমনকি ফ্যাসিবাদও একটা দল গঠন করে। অনেকে প্রশ্ন করেন, ডক্টর জাহিদুর রহমান সেদিন বললেন উনি ফ্যাসিবাদ বলা পছন্দ করেন না, কিন্তু ফ্যাসিবাদ বলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যখন কেউ জনপ্রিয় কোনো ভাবাদর্শের উপর ভিত্তি করে ক্ষমতায় আসার পরে অন্যদেরকে সেই জনপ্রিয়তা ব্যবহার করে তাদেরকে নির্যাতন, নিপীড়ন এবং একদলীয় শাসন প্রতিষ্ঠা করে। আপনারা শুধু এটা বাংলাদেশে 1975 শেখ মুজিবুর রহমান করেছিলেন তা নয়, ঘানার যে স্বাধীনতা আন্দোলন ব্রিটেনের বিরুদ্ধে, তার অবিসংবাদিত নেতা ছিলেন কোমে এনক্রুমা। 1957 সনে ঘানা, যেটাকে আগে গোল্ড কোস্ট বলা হতো, স্বাধীন হয়। তিনি 1964 সনে সেরকম এক দল প্রতিষ্ঠা করেছিলেন, একদলীয় সংবিধান প্রতিষ্ঠা করেছিলেন। 2 বছরের মধ্যে তার বিরুদ্ধে 1966 সনের ফেব্রুয়ারি মাসে সামরিক অভ্যুত্থান হয়। মানে আমি বলছি, ওইটা ওই একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে ফ্যাসিবাদের একটি লক্ষণ। কিন্তু একদলীয় শাসন প্রতিষ্ঠা না করেও যে ফ্যাসিবাদী শাসন প্রবর্তন করা যায়, শেখ হাসিনার গত 15 বছরের শাসন ছিল তার প্রমাণ। আমরা সেইটাকে যখন উচ্ছেদ করতে সক্ষম হয়েছি, আমি বলবো উদাহরণের মাধ্যমে ভবিষ্যতে আমাদের কতগুলি বিষয়ে ন্যূনতম ঐক্যমত হতে হবে, এবং এই ঐক্যমতের জন্য যত সময় আমাদের দরকার ততটুকু আমরা নিব। কিন্তু সেই সময় অনন্তকাল হতে পারবে না, কারণ মানুষ যদি অনন্তকাল ধরে অনির্বাচিত সরকারের অধীনে থাকতে রাজি হতো, তাহলে তো শেখ হাসিনার অধীনে থাকলেও পারতেন। কারণ ক্ষমতা নিজেই মানুষকে খানিকটা দূষিত করে তোলে। যদি বা সৈয়দা রিজওয়ানা হাসান বলে গেছেন যে এটা আমরা নিজেরা যদি নিজেদের স্বভাব না বদলাই, তাহলে পলিথিনের ব্যবহার অথবা হর্নে দেওয়া বন্ধ হবে না। কিন্তু এটা ঠিক যে উপর থেকে চাপিয়ে না দিলে, যে মানুষ দীর্ঘদিন ধরে দাস আসে, সে দাস থাকতেই পছন্দ করে। এই যে নাপিত বা যে কৃষক বা যে আগের অবস্থা ভালো ছিল, এখানে দুটো কথা আছে। স্বাধীনতা জিনিসটা সবসময় বিপজ্জনক, কারণ প্রতি মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হয়। দাসত্বের দিকটা অন্তত একটা দিক ভালো, নিরাপদ থাকেন আপনি। অর্থাৎ আপনাকে যা মারবে তা মারবে, যা কাজ করার তা কাজ করাবে, কিন্তু আপনার খাদ্য কাপড় চোপড় দাস মালিকরা যাবে। আমি ব্রিটিশ আমলের কথাই বলি, 19বিংশ শতাব্দীতে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রার মান যদি 31 পয়সা হয়, আমেরিকার দক্ষিণাঞ্চলে যারা দাস ছিল তাদের জীবনযাত্রার মান ছিল $1। দাদাভাই নওরোজির পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়াতে উনি লিখেছেন, দেখেন জেলখানায় একজনকে যা খাবার দেওয়া হতো, ভারতের জনগণের সাধারণ জীবনযাত্রার মান ছিল তার চেয়ে কম। আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক বেশি সুবিধাভোগী, যারা হলে থাকেন অন্য মানুষের তুলনায়, তাদেরও যে জীবনযাপনের মান সম্প্রতি এক সমীক্ষায় প্রকাশ পেয়েছে, 1800 কিলো ক্যালোরি পর্যন্ত খাদ্য তারা গ্রহণ করতে পারে, যেখানে সাধারণ দারিদ্র সীমার মান হচ্ছে 2200 কিলো ক্যালোরি। এতে বোঝা যায় আমাদের এখানে সংস্কারের অনেক গোড়ায় হাত দিতে হবে, জীবনযাত্রার মানে হাত দিতে হবে। আর দারিদ্র সম্পর্কে যে সমস্ত তথ্য আমাদের পরিসংখ্যান ব্যুরোগুলো প্রকাশ করেছে, দুর্নীতি যখন পরিসংখ্যানে প্রবেশ করে তখন আমরা একটা ভুল চিত্র পেতেই থাকি। বলছে দেশে শতকরা 20 জন লোক চরম দারিদ্র সীমার নিচে বাস করে, কিন্তু গ্রামাঞ্চলে আমরা খবর পাচ্ছি 80 থেকে 70% লোক ঠিক দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে না দেশের বিভিন্ন অঞ্চলে। যদিও আমরা প্রচার করেছি মঙ্গা আর নাই, দুর্ভিক্ষ আর নাই,
এগুলি খানিকটা গাল গল্প। এগুলি ভালো তথ্য যদি আপনি জোগাড় করতেন। আমি অন্যান্যদের মধ্যে এই সরকারের একজন উপদেষ্টা, যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি নিজে আমাকে বলেছেন তারা যে তথ্য পাচ্ছেন সেটা হচ্ছে ভয়াবহ গ্রামাঞ্চলে। ওনার কথা উদ্ধৃত করে আমি বলছি, নামটা আপাতত বলছি না, উনি বলছেন উনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অন্যান্যের মধ্যে। তা আমাকে বলছেন যে এই দারিদ্র্য হচ্ছে একটা স্থায়ী দুর্যোগ, তো আমরা আমাদের সংস্কারের মধ্যে সেটাকে হাত দেবো। আমি বলছি না যে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে, পরবর্তী নির্বাচিত সরকারগুলো কি কাজ করবে তার ইশতেহারটা কোথায়? এখন জনগণের সাথে সেই প্রতিশ্রুতিটা দিতে হবে। সেই প্রতিশ্রুতির মধ্যে অন্তত ন্যূনতম এই জিনিসটা থাকা দরকার, রাজনৈতিক দলগুলি অন্তত নিজের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। তাহলে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের বক্তৃতা যে হাততালি দেখতেছিলাম যে পরিবারতন্ত্র এই দেশে চলবে না, তো এই দেশে পরিবারতন্ত্র যে না চালাতে চান কোন সংস্কারটা করতে হবে? প্রত্যেক দলের ভিতরেই যদি আপনি গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন না করেন তাহলে তো আপনার পরিবারতন্ত্র থেকে আপনি মুক্তি পাবেন না। আসুন আমরা সৎভাবে বলি, রাজনৈতিক দলগুলো তাদের পয়সা করি কোথা থেকে পায়, তাদেরকে কারা দান করে, কোন কন্ট্রাক্টর দান করে, বিদেশি কত দান করে, দেশি কত দান করে, তার তালিকা প্রকাশ করা হোক। নির্বাচনের ক্ষেত্রে আমি এই কথা বলে শেষ করব, ভবিষ্যতের যে কোনো নির্বাচনে আমরা তিনটি সংস্কার বাধ্যতামূলক মনে করি। একটা হচ্ছে ভোটারের সংস্কার। এই ভোটার তালিকায় যে জালিয়াত করা হয় এটা আমরা শুনেছি গত 2006 সনের আগে থেকেই। তারপরে পরবর্তীকালে তো আপনারা দেখছেন মানুষ তো বিনা ভোটে নির্বাচিত হয়েছে, নির্বাচন হয় নাই, রাত্রে ভোট দিয়েছে। এ থেকে একটা জিনিস প্রমাণিত হয় না, যার ভোট সে কেন দিতে পারবে না? এইটা যার ব্যাংকের টাকা সে যদি তুলতে পারে, যদি আমরা প্রত্যেক মানুষকেই, তৎকালীন বাংলাদেশ ব্যাংকের এক অথর্ব অযোগ্য গভর্নর বলেছিলেন না, আমি সকলকে 10 টাকা করে অ্যাকাউন্ট খুলতে দেবো কৃষকদেরকে। তা আপনি একটা ভোটারকে যদি অ্যাকাউন্ট করেন, তার ভোট তিনি না দিলে সেই ভোট কখনোই হবে না, কিন্তু আপনার ভোট দেওয়া হয়ে গেছে আপনি চলে যান, এটা যদি বলতে পারে তাহলে তো সেখানে ভোটার ব্যবস্থা সংস্কার হলো না। ভোটারের ক্ষেত্রে আসেন, একটা জিনিস লক্ষ্য করেছেন আমাদের সংবিধানে সব কথা আছে, শ্রেণী কথাটা শুধু নাই। জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে ভোটার তালিকা তৈরি করতে হবে, আলাদা করা যাবে না। ওখানে কিন্তু যে শব্দটি অনুপস্থিত সেটা হচ্ছে শ্রেণী। দেশে তো শ্রেণী বিভেদ আছেই, এই জন্য বলে নির্বাচনে দাঁড়াতে পারবে কে? আপনাদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় না করলে নমিনেশন পাওয়া যায় না, এটা সকলের জানা কথা। এটার অবসান হবে কিভাবে? বিপুল পরিমাণ অর্থ খরচ না করলে নির্বাচনে প্রচারণা চালানো যায় না। কারণ এই সংস্কার কেন আমরা একমত হতে পারবো না যে নির্বাচন করার সময় আলাদা কোনো প্রচারপত্রের দরকার হবে না, নির্বাচন কমিশনই সমস্ত প্রচার করবে, সবার নামের আদ্যাক্ষর অনুসারে, বয়স অনুসারে প্রচার করবে, রেডিও টেলিভিশনে তাদেরকে ভাষণ দেওয়ার জন্য সমান সুযোগ দেওয়া হবে দল অনুসারে অথবা প্রার্থী অনুসারে। আর এখন যে সমস্ত বলা হচ্ছে ইংরেজিতে, এগুলি বলে রেড হেরিং, আসল সমস্যা থেকে দৃষ্টি সরাবার জন্য অন্য সমস্যা নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের মেম্বার সংখ্যা 300 জায়গায় 400 করলে কি এমন পরিবর্তন হবে? নারী মেম্বারের সংখ্যা এখন 50 আছে, সেটা 100 করার প্রস্তাব শোনা যাচ্ছে। 100 400 করলে কি পরিবর্তন হবে যদি ভোটার ব্যবস্থায় পরিবর্তন না আসে? আপনার তো যেই লাভ সেই কদুই থাকবে। আচ্ছা, এক কক্ষের জায়গায় 2 কক্ষ, এটা আমাদের একটা বড় সমস্যা নয়, এটা একটা সমস্যা বটে। আচ্ছা, আমি এমনও শুনতে পাচ্ছি যে উচ্চ কক্ষটা কিভাবে নির্বাচিত হবে। সমানুপাতিক ভোট কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমি সবার সামনে প্রশ্ন তুলছি তাতে পরিবর্তনটা কি হবে? আমরা একটা জিনিসের কথা কেউ স্বীকার করছি না, দেশের নানা শ্রেণীর মধ্যে যে বৈষম্য আছে সেটা কখনোই আমরা স্বীকার্য অথবা করণীয় একটি কর্তব্য হিসেবে মনে করছি না। বরঞ্চ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বৈষম্য আছে, যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই দেশের নানা অঞ্চলের মধ্যে বৈষম্য বিরাজমান কিনা। আমরা তো সব ক্ষেত্রে আমেরিকানদেরকে অনুকরণ করি, এই ক্ষেত্রে অনুকরণ করতে অসুবিধা কি? আমেরিকাতেও তো দ্বিকক্ষ আছে, ভারতেও তো দ্বিকক্ষ আছে, পাকিস্তানেও তো দ্বিকক্ষ আছে। কাজে দ্বিকক্ষের বিরুদ্ধে কিছু আমি বলছি না। তাহলে উচ্চ কক্ষটা কিভাবে নির্বাচিত হবে? সেটা কেন সমানুপাতিকভাবে নির্বাচিত হতে হবে? কথায় বললাম, তাহলে নিচেরটা সমানুপাতিক হবে না কেন? দুই ক্ষেত্রে দুই আদর্শ কেন? যদি দুটো নির্বাচিত হয় একটা পদ্ধতি হতে পারে। বাংলাদেশের নিম্নকক্ষ যদি 300 আসন হয়, 300 কে বাড়িয়ে আপনি 600 করেন, এটা নিয়ে আমার বেশি মাথা ব্যথা নাই। এটা জনগণের সম্মতি অনুসারে আমরা ছাড় দিতে গ্রহণ করতে প্রস্তুত আছি। উচ্চ কক্ষটা কেন এলাকা ভিত্তিক হবে না? এখন যারা ঢাকা শহরের মেট্রোপলিটন এলাকায় 15টি সংসদীয় আসন, কারণ এখানে জনগণের ঘনত্ব বেশি, মানুষের সংখ্যা অনুসারে হয়। আমেরিকায় যেমন ক্যালিফোর্নিয়া মানুষ বেশি, নিউ ইয়র্কে মানুষ বেশি, অনেক ভারতে ইউপিতে মানুষ বেশি। কিন্তু যদি আমরা প্রত্যেক জেলায় বাংলাদেশে 2টো করে আসন করি, তাহলে উচ্চকক্ষে 128টি আসন হবে। আপনি যদি 3টে করে করেন 3 গুণ হবে,
তাহলে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো অবহেলিত অথবা পঞ্চগড়ের মতো জেলাগুলি অবহেলিত, সেগুলিও তাদের সমান প্রতিনিধিত্ব পাবে। এই কথা তো আমরা ভাবতে পারি আঞ্চলিক প্রতিনিধিত্বকে সমতার ভিত্তিতে নিয়ে আসার জন্য। তখন ঢাকা জেলাতে দুজনই হবে উচ্চকক্ষে, এখানে তা 15-16 জন পাবে না। তাহলে এটা একটা হবে। তারপরেও আমি মনে করি আমাদের আরো মৌলিক সংস্কার নির্বাচনের ক্ষেত্রে দরকার। আজকে ক্ষুদ্র সমাবেশে সব কথা বলা সময় নয়, তবে আপনাদের চিন্তার উপাদান হিসেবে আমি বলবো। আবার যা বলেছি তা হচ্ছে দুই ক্ষেত্রে সংস্কার করতে হবে আমাদের। উপরতলা থেকে আমরা শুরু করলাম, সেটা একটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। যেমন আমলাতন্ত্রটা কিভাবে হবে, এখন যে তর্ক চলছে, আগুন জ্বলছে, এর মধ্যে আমলাতন্ত্রের প্রশ্নটাও আছে। 26টা ক্যাডার একত্রিত করা হয়েছিল, এর মধ্যে বিরোধীর মীমাংসা হয়নি। তাহলে এই মেধার ভিত্তিতে যাদেরকে আমরা নির্বাচিত করছি, এইটার যদি আপনি সমাধান করতে চান, মেধা জিনিসটাকে আমাদের গোড়ার থেকে পরীক্ষা করতে হবে। কারণ আমরা তো মেধাভিত্তিক প্রশাসন করে চেয়েছি, এটাই, এছাড়া বিকল্প নাই। কোটার আন্দোলন তো ছিল এই কোটার বিরুদ্ধে মেধাকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু মেধা জিনিসটা যদি করতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থায় যে এখন বৈষম্যের ক্রমশ বৃদ্ধি হচ্ছে, সেটা রোধ করতে হবে। এই যে আপনারা ক্যাডেট কলেজ করেছেন, এই বিষয়ে কোনো কথা বলছে না। ক্যাডেট কলেজের শিক্ষার যে মান, সেই মান থেকে অন্যরা কেন বঞ্চিত হবে? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে বলি, বন্ধুগণ, আপনারা হয়তো মনে খুবই অহমিকা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং যখন ঢাকা কলেজ বা অন্য কলেজের ছাত্ররা ঢাকা কলেজ থেকে স্বাধীন হয়ে একটি আলাদা বিশ্ববিদ্যালয় দাবি করে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মনোভাব কি জানা দরকার, এবং বিরোধ হচ্ছে কেন। আরো কথা আছে, আমি আপনাদের তালি দেওয়ার দরকার নাই ভাই, আমি বলছি পাচ্ছি। পৃথিবীর অন্যান্য দেশের উদাহরণ দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্কে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক আছে, তার 12টি ক্যাম্পাস আছে শহরের ভিতরেই। এখানে এহসানুল্লাহ মিলন সাহেব সামনে আছেন, আপনি ছিলেন নিউ ইয়র্কে। প্যারিসে ইউনিভার্সিটি অফ প্যারিসের 8টি শাখা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে অর্থে একটা বিশ্ববিদ্যালয় এত ছাত্র বেড়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 2, ঢাকা বিশ্ববিদ্যালয় 3, ঢাকা বিশ্ববিদ্যালয় 4 বলি, কোনো অসুবিধা হতো না। জায়গার অভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে। আমি বলছি শিক্ষা ব্যবস্থায় কিছু সংস্কারের প্রশ্ন আছে, সময় নাই বলে আমি আলোচনা করবো না। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত এটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা। এইখানে যদি আপনি ন্যায়ভিত্তিক শিক্ষা করতে চান, আপনাকে কয়েকটি প্রশ্নের জবাব দিতে হবে। আপনি কোন ভাষায় শিক্ষা দেবেন, কোন কোন ভাষায় শিক্ষা আপনি অনুমোদন করবেন, দুটো প্রশ্ন আছে। এটা যে কোনটা হবে জাতীয় ভাষা নীতি, আর কোনটা হবে যে সমস্ত ভাষা যারা সংখ্যা লঘু তাদেরকে কিভাবে আপনি স্থান দেবেন। দ্বিতীয়, শিক্ষার বিষয়বস্তু কি হবে। মাদ্রাসা থেকে শুরু করে ইংরেজি মিডিয়াম মধ্যে শিক্ষার যে বৈচিত্র্য, এটাকে আমরা অভিবাদন জানাই, কিন্তু বৈষম্য যেন না হয় এই বৈচিত্র্যের মধ্যে। যদি সবাই সাহায্য পায় এবং সবাই যদি তাদের নিজ নিজ পাঠ্যসূচি, যেমন মাদ্রাসাগুলিতে যা পড়ানো হয় সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা, আপনি ধর্মীয় শিক্ষাকে অনুমোদন করবেন। কাজে আপনি বৈজ্ঞানিক শিক্ষাকে অনুমোদন করবেন। কোন পর্যায়ে কি শিক্ষা দিতে হবে, এটা শুধু বিশেষজ্ঞদের ব্যাপার নয়, এটা জাতীয় রাজনীতির প্রশ্ন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা পৃথিবীর সব দেশেই অবৈতনিক। উচ্চ মাধ্যমিক শিক্ষা আপনি ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিকের কোনো পার্থক্য নেই এখানে, এটা জাতীয় সম্পদ। যে ছেলেমেয়েরা আর 4 বছর পরে সিভিল সার্ভিস পরীক্ষা আসবে, আপনি তাদেরকে লেখাপড়ার ক্ষেত্রে কেন সমান সুযোগ দেবেন না? তাহলে জাতীয় পরীক্ষায় যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে, সেটা যে বৈষম্য থাকবে না তার গ্যারান্টি দেওয়া যাবে না। এখন শেষ কথা বলি, এখানে আপনারা তো সবাই উদ্ধৃতি দিয়েছেন। প্রধান উপদেষ্টার কথা বিরোধিতা করলে হয়তো আশা করি আপনারা কিছু অমত করবেন না। এই যে আমরা কথায় কথায় বলতে ভালো লাগে, আমরা সবাই একটি পরিবার, কথাটা কি সত্যি? আচ্ছা, পরিবার এক ক্ষেত্রে আমরা একটা জাতি, আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য আছে, এই অর্থে ঠিক আছে। কিন্তু যখনই সংস্কারের প্রশ্ন আসে, যখনই নির্বাচনের প্রশ্ন আছে, তখন আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে। পরিবার বলা হয়, পরিবারের মূলনীতি যদি ভালোবাসা হয়, নির্বাচনের মূলনীতি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, স্বার্থ। বিশেষ করে যখন নিচের তলায় যাব অর্থনৈতিক ক্ষেত্রে, সেখানে হচ্ছে শ্রেণী স্বার্থ। শুধুমাত্র কার্ল মার্কসের অনুসারী হওয়ার দরকার হয় না আজ পর্যন্ত জগতের যত ইতিহাস, তার শ্রেণী সংগ্রামের ইতিহাস, এটা বলার জন্য আপনিও বলতে পারবেন। আমি বলছেন যে দেশের ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পাবেন, পুঁজির বিনিয়োগ, পুঁজির বিকাশ এবং পুঁজির বিবর্ধন, এটা আমরা বিরোধিতা করি না। কিন্তু সেইটা হতে হবে রেগুলেশন বা দেশের আইনের অধীনে। আইন বহির্ভূত যে পুঁজির সঞ্চয়ন এখানে হয়েছে গত 50 বছরে, এবং যার ফলে যে সামাজিক বৈষম্য তৈরি হয়েছে, তার কয়েকটা বহিঃপ্রকাশ কি। বাংলাদেশ তো বলা হয় 52 সনের ভাষা আন্দোলন, 48 সনের ভাষা আন্দোলন থেকে হয়েছে। 21শে ফেব্রুয়ারির গানকে তো আপনারা সকলে গানা
মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা গান, কিন্তু কি হচ্ছে বাংলা ভাষার এখন? এই সমস্ত প্রশ্ন হয়তো অন্তর্বর্তী সরকারের করণীয়ের মধ্যে পড়ে না, কিন্তু ভবিষ্যতের জন্য এগুলি তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে সংস্কার যদি করতে চাই, মনে রাখতে হবে জাতি এবং পরিবারের মধ্যে পার্থক্য আছে। পরিবার হচ্ছে ভালোবাসার নীতিতে প্রতিষ্ঠিত, আর জাতি এবং জাতীয় সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে স্বার্থের ভিত্তিতে। স্বার্থের বন্ধনে বাঁধা অখিল সংসারে আমরা একটা জাতি গঠন করেছি, আমাদের স্বার্থগত বিরোধ আছে, সেটাকে লুকানোর চেষ্টা করার মধ্যে কোন রকমের ফায়দা নেই, কোন রকমের ফজিলত নেই। এটা বোধহয় আমাদের উপলব্ধি করা দরকার। আমি কোনো কথাগুলি মুখস্থ করে বলতে আসি নাই, আপনাদের কথা শুনে যা বলার দরকার মনে করলাম। সেটা আমার কাছে যেটা আপত্তিকর কথা মনে হলো, সেটা হচ্ছে জাতি একটি পরিবার। কেন আপত্তিকর? এটা সত্য নয়। জাতি হচ্ছে স্বার্থের বন্ধনে তৈরি করা একটি সমিতি, যেখানে আমরা পরস্পরকে ভোট দেব। পরিশেষ কথা হচ্ছে এই, পৃথিবীর সব দেশেই একসময় ভোটাধিকার অনেক উপরের দিকে ছিল। রাষ্ট্রপতি হলে বাংলাদেশেও 35 বছর বয়স হইতে হবে, সংসদ সদস্য হলে 25 হইতে হবে। ভোট দিতে পারতাম আগে আমরা 21 বছর হলে, আমরা এটা 18তে নামিয়েছি। আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য যা শুনলাম ইউটিউবে, আমি তো এখানে ছিলাম না, মনে হয় 17 বছর পছন্দ করেন। আমি তো মনে করি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার রাইটারদের যখন এদেশে পাঠাতো, রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, এদেরকে পাঠাতো 16 বছর বয়সে।